আমার ছাত্ররা, আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি শেষ করেছি। আজকে একটা গল্প পড়ি। হুম, আমাদের সিলেবাসে ফার্স্ট ইউনিটে যে গল্পটা থাকে তার নাম দাম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি আমরা পড়ব। দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায় আমরা বাংলা সাহিত্যের একজন দিকপাল মানুষ। একদিকে ছোট গল্প, উপন্যাস তার বিখ্যাত। আহ তো সেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটিতে আমরা দেখি কিভাবে ছাত্র শিক্ষক সম্পর্ক কতটা আন্তরিক হতে পারে, বা এই সম্পর্কের টানাপোড়েন কেমন হতে পারে, এই নিয়ে আমাদের গল্প। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক! আমাদের অঙ্ক কষাতেন, আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিতেন তৎক্ষণাৎ, আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে গল্পটা কি নিয়ে শুরু? অঙ্কের মাস্টারমশাই। দেখো, স্কুল জীবনে তো মানে তোমাদের এই সময়ে তোমরা অনেকেই অঙ্কে ভালো, আবার অঙ্ক নিয়ে কিন্তু আবার কারুর কারুর মনে একটু আহ মানে কি বলবো, যন্ত্রণাও আছে আর কি। নম্বর টম্বর একটু কম হয়, ভুল হয়ে যায়, ক্যালকুলেশনে ভুল হয়ে যায়, আমরা বলি ছোট্ট ভুল, সামান্য তুচ্ছ। আবার কেউ কেউ বুঝতেই পারো না, কেউ ভালোই বুঝতে পারে। যাই হোক, তো আমাদের এই গল্পের যিনি কথক, তিনি কিন্তু ছোটবেলায় অঙ্কে খুব একটা ভালো ছিলেন না। আর সেই কারণেই অঙ্কের মাস্টার মশাইকে তারা জমের মতো ভয় করতেন। হুম এবার সেই অঙ্কের মাস্টার মশাইয়ের অঙ্ক করানোর ধরন, তিনি কিরকম ছিলেন, এই নিয়ে শুরু হচ্ছে গল্পটা। প্রথমে তাকে বলা হচ্ছে বিভীষিকা। বিভীষিকা কাকে বলে? যেটা ভয়ঙ্কর রকমের কোনো মানে ভয়ঙ্কর কোনো কিছুকে আমরা বিভীষিকা বলে থাকি। বুঝতে পেরেছো? মনে ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী কোনো জিনিস। তিনি অঙ্ক কষাতেন, আর মাস্টারমশাইয়ের মাথাটা ছিল আশ্চর্য রকমের পরিষ্কার। এখানে পরিষ্কার বলতে অঙ্কে তার দক্ষতা ছিল ভীষণ রকমের। ভালো অঙ্ক করাতেন, সেই কারণেই বলছি পরিষ্কার ছিল মাথা। এখানে মাথা বলতে মেধার কথা বোঝানো হয়েছে। অঙ্ক এই বিষয়ে তার অসম্ভব রকমের দখল ছিল, দক্ষতা ছিল। যেসব জটিল অঙ্ক নিয়ে ছাত্ররা কি ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করত। পণ্ডশ্রম মানে কি? যে শ্রম বিফলে যায় তাকে বলে পণ্ডশ্রম। পণ্ড হয়ে যায় যে শ্রম, অর্থাৎ অঙ্ক কষে যাচ্ছি, শেষ পর্যন্ত উত্তর কিন্তু মিলল না। এইরকমই ছাত্ররা যখন যে অঙ্ক নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করত, মাস্টারমশাইকে কিন্তু একবারও ভাবতেও হতো না। একবার শুধু তাকিয়ে তিনি দেখতেন অঙ্কটার দিকে, তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে, এবং খসখস করে ঝড়ের গতিতে ঝড়ের গতিতে চলতো খড়ি। খড়ি মানে কি? আমরা যেটা চক বলি আর কি। আবার চকটা যদি ভেঙে যেত, চক তো মানে ভঙ্গুর জিনিস, ভেঙে গেল, তো উনি রেগে যেতেন, বিরক্ত হতেন। কারণটা কি বলতো? না তার অঙ্ক কষায় যে একটু বাধা পড়লো, আবার নতুন খড়ি নিতে হবে বা নতুন চক নিতে হবে। যাই হোক, তিনি বিরক্ত হয়ে ছাত্রদের দিকে টুকরো দুটো ছুঁড়ে দিতেন, আর একটু পরেই দেখা যেত অঙ্কটা বোর্ডে একেবারে ছবির মতো সাজিয়ে দিয়েছেন। কোনো ভুল চুক নেই, কোনো কাটাকুটি নেই, কোনো ভাবনা নেই। বুঝতে পেরেছ? সুতরাং অঙ্ক যে তার একেবারে কুটে খাওয়া আমরা যেটা বলি, সেটি তার ছিল। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। মুখস্থ হলে কি হয়? ভাবতে হয় না। অঙ্ক মানুষের মুখস্থ থাকে না, কিন্তু মাস্টারমশাই এমনই দক্ষ ছিলেন যে মনে হতো যেন সব অঙ্কই তার কাছে অত্যন্ত সহজ। কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকে কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে আর তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। মানে তার অঙ্ক কষার সাবলীলতাকে বোঝাতে গিয়ে লেখক কিন্তু আরো একটু কথা বললেন, যে শুধুমাত্র তোমার মুখস্থ বললেও যেন একটু কম বলা হয়ে যায়। কিরকম? মনে হচ্ছে যেন বোর্ডে অদৃশ্য কালি দিয়ে আগে থেকেই আঁকা আছে। তোমরা স্ট্রেসিং পেপারের নাম শুনেছ? স্ট্রেসিং পেপার যেটা
ট্রেস করে তোমার ধরো ভারতের ম্যাপ আঁকবে, একটা মানে তৈলাক্ত টাইপের কাগজ যেটা নিচের ছবিটা বোঝা যায়। হুম তো ওই রকমই ট্রেসিং পেপারের মতো যেন লেখা আছে, দেখা যাচ্ছে আবছা, মাস্টার মশাই দেখতে পাচ্ছেন কিন্তু ছাত্ররা দেখতে পাচ্ছে না। এটা আসলে একটা উপমা বলা যেতে পারে, তুলনা। হুম মানে কতটা সাবলীল ভাবে তিনি অঙ্ক কষতেন এটার একটা বোঝানোর মাধ্যম। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। তার মানে অঙ্কে ভালো ছেলে তারাও কিন্তু মাস্টার মশাইকে রীতিমতো ভয় পেত। কখন কি অঙ্ক দেন, কখন কিরকম শক্ত জটিল অঙ্ক কষতে দিয়ে দেন। এই ভয়ে তটস্থ হয়ে থাকা কথাটা তোমরা শুনেছো কি? তটস্থ কথাটা এসছে তট থেকে। তট নদীর তট, সাগরের তট, মানে তীর। যেন একবারে পিঠ থেকে যাওয়া, মানে ভয়ে একেবারে কাঁচুমাচু হয়ে যাওয়া, ভীষণ ভয় পাওয়া, তাকে আমরা বলি তটস্থ। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। তাহলে নিজেরকে মানে কতক নিজেকে কি বললেন? অঙ্ক বিশারদ। বিশারদ বলতে পারদর্শী, কিন্তু এখানে ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে। আসলে কতক বোঝাতে চাইছে যে সে অঙ্কে বেশ কাঁচা, বা তাদের মতো এরকম অঙ্কে কাঁচা ছেলেদের কাছে, যাদের নাকি টেনে টুনে 100-র মধ্যে নিশ্চয়ই হবে, কুড়িয়ে উঠতে চাইতো না, তাহলে মাস্টার মশাইয়ের কাছে ভাবো দেখিনি তাদের অবস্থাটা কিরকম। প্রকাণ্ড হাতের প্রচন্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত মাস্টার মশাইয়ের। অঙ্কের মাথাটিও যেমন চওড়া, সেরকম হাতটিও কিন্তু বেশ চওড়া, বুঝেছো? তো সেই প্রচন্ড হাতের নাকি প্রকাণ্ড হাতের প্রচন্ড চড়। তো সেই সব খেয়েও, চড় খেয়েও কিন্তু আবার কাঁদার জো ছিল না। কাঁদলে তিনি আবার কি বলতেন? চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। বোঝো তাহলে ব্যাপারটা, যে আবার ছেলেদের চোখে জল দেখলে তিনি ভীষণ রেগে যেতেন। পুরুষ মানুষ হয়ে আবার অঙ্ক পারছে না, এটা তার কাছে একটা ভীষণ রকমের মানে অনিয়ম আর কি। ছেলে হয়েছেও মানে অঙ্ক পারতে হবে, এরকমটা তার একটা মনোভাব ছিল। এবং সেই অঙ্ক না পারলে যদি আবার চোখে জল দেখা যেত, বিশেষত মার খেয়ে, সেটা তিনি একেবারেই সহ্য করতে পারতেন না। কি বলে হুমকি দিতেন? না স্কুলের পুকুরে, স্কুলের কাছে নিশ্চয়ই পুকুর ছিল, সেই পুকুরে পা ধরে ছুঁড়ে ফেলে দেবেন। মানে শাস্তির বহর দেখো কিরকম। তা উনি পারতেন। ওর চড়ের জোর থেকেই আমরা আন্দাজ করে নিয়েছিলাম। মাস্টারমশাইয়ের মানে যেমন অঙ্কে তিনি পারদর্শী, সেরকম শারীরিক শক্তিতেও তিনি কম যান না। তা মানে সেই চড়ের থেকেই আন্দাজ পাওয়া গেছে। তারপরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে হয়তো তিনি কাউকে দেন, কিন্তু পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়াটা তার কাছে অসম্ভব কিছু নয়। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। ছেলে হয়েছে অথচ অঙ্ক করতে পারবে না, এটা তার কাছে একটা অঘটন। বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিষেধ। প্লেটো কে? প্লেটো প্লেটো একজন গ্রিক দার্শনিক। এই দার্শনিক ব্যাপারটার মাথামুন্ডু তোমাদের হয়তো মাথায় ঢুকছে না তেমন। দর্শন একটি শাস্ত্র, একটু বড় হয়েই জানতে পারবে, বা এখনো হয়তো অনেকেই জানো। বিভিন্ন রকমের তত্ত্ব, তথ্য এইসব নিয়ে যেখানে আলোচনা হয় সেটা ফিলোসফি বা দর্শন। তো সেই আগেকার দিনে কিন্তু আমাদের যে এখন এত সাবজেক্ট ভেদ হয়েছে, আগেকার দিনে এই ব্যাপারটা ছিল না। বিজ্ঞানের এত শত ভাগ টাগ হয়েছে, আগেকার দিনে যিনি দার্শনিক তিনিই আসলে ঐতিহাসিক, তিনিই আসলে মানে গণিতবিদ, এরকম তিনি ভূগোলবিদ। তো এই যে প্লেটো বলা যেতে পারে বড় দার্শনিক তো আমরা বলি বটেই, তার সঙ্গে তাকে মানে সমস্ত সাবজেক্টের বলা যেতে পারে এরা একেবারে পুরোধা ব্যক্তি, মানে প্রথম সারির লোক। গ্রিসে আমরা জানি যে তোমার সভ্যতার সূচনার একটা সময়, যাই হোক, তো এই সময় অনেক মানুষই ছিলেন। তো প্লেটো সেই রকমই একজন। ইনি ছিলেন সক্রেটিসের ছাত্র, যাকে সেই হেমলক বিষ পান করিয়ে মারা হয়েছিল। সক্রেটিসের ছাত্র প্লেটো। প্লেটোর ছাত্র আবার অ্যারিস্টটল, বিখ্যাত মনীষী অ্যারিস্টটল। যাই হোক,
প্লেটোর খুব বিখ্যাত বই টই আছে, তার মধ্যে এমনি একটু মনে রাখো বা বলে রাখছি, দ্য রিপাবলিকান, সিম্পোসিয়াম, এই সমস্ত প্লেটোর বই। মানে রাষ্ট্র পরিচালনা বা দর্শন শাস্ত্র নিয়ে এদের অনেক লেখালেখি, বা বলা যেতে পারে এইসব শাস্ত্রের শুরুগুলোই এদের হাত ধরে হয়েছে। বেশ, তো সেই এহেন প্লেটো এরকম মনীষীর দোরগোড়ায়, দোরগোড়ায় মানে দরজায় কি লেখা ছিল জানো? দরজায় লেখা ছিল যে যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিষেধ। হুম, বুঝতে পেরেছো? তো প্লেটোর কাছেও কিন্তু অঙ্ক ব্যাপারটা বেশ একটা গুরুতর বিষয়, একটা বিষয়ের মতো বিষয় যেন। অন্যগুলো সব যেন বেফালতু। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে। এটা আবার কার মত? এটা আমাদের সেই বিখ্যাত মাস্টার মশাইয়ের মত, যে শুধু প্লেটোর দরজায় নয়, এমনকি স্বর্গে যেতে গেলেও মৃত্যুর পর আমাদের যে ধারণা আছে যে হয় স্বর্গ নয় মানে তোমার নরক, এই সমস্ত জায়গায় যেতে হয়। স্বর্গে গেলে অফুরন্ত আনন্দ, আর নরকে গেলে তো একবারে বুঝতেই পারছো। তো সেই স্বর্গে প্রবেশ করতে গেলেও নাকি অঙ্ক জানতে হবে। দেখো তোমরা এখন কোথায় মানে স্বর্গে মানে তোমার যাওয়ার মতো অঙ্ক শিখতে পারো কিনা। আচ্ছা, স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। এটা মাস্টারমশাই স্বকপল কল্পিত হতে পারে, অর্থাৎ নিজস্ব চিন্তা ভাবনা থেকে উদ্ভূত হতে পারে। প্লেটো কে? তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম। অর্থাৎ যেখানে দেখো অঙ্ক না জানলে যদি প্রবেশ নিষেধ হয়, তাহলে নিশ্চয়ই সেখানে অঙ্ক কষাকষির একটা ব্যাপার থাকবে। হুম, তো যারা, যে সমস্ত ছাত্ররা অঙ্কে টেনে টুনেও কুড়িও পায় না, তাদের কাছে তো সেটা একটা ভীতিজনক ব্যাপার। দরকার নেই বাবা আমার স্বর্গে গিয়ে, তাই তো? সেই কথাটাই বলতে চাইছি, যে জ্যামিতির এক্সট্রা সেগুলো বেশ শক্ত রক্ত হয়, তাই তো? আবার তোমার স্কোয়ার মেজারের অঙ্ক, সেসব নিয়ে যদি স্বর্গে গিয়েও মাথা ঘামাতে হয়, দরকার নেই বাবা আমার সে স্বর্গে গিয়ে। তাহলে সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন, যোজন একটা পরিমাপের একক। হুম, তোমার লেংথ পরিমাপের, দৈর্ঘ্য পরিমাপের একক। তো সে স্বর্গে না যাওয়াই ভালো, এরকমটি ভাবতো এই ধরনের ছেলেরা। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম। ম্যাট্রিকুলেশন মানে এখনকার দিনে তোমরা যে যে মাধ্যমিক পরীক্ষা দাও না, প্রায় তার মানে সমসাময়িক পরীক্ষা আর কি, মানে সমতুল্য, সমসাময়িক বলা ঠিক নয়, সমতুল্য পরীক্ষা। তো সেই ম্যাট্রিকুলেশনের গণ্ডি যেমন তোমাদের কি হয়, মাধ্যমিকের পরে সাবজেক্ট মানে স্ট্রিম ভাগ হয়ে যায়। কেউ সায়েন্স পড়বে, কেউ আর্টস পড়বে, কেউ কমার্স পড়বে, এরকম। তো যে আর্টস পড়বে সে অঙ্ক নাও নিতে পারে। এখন আবার রিসেন্টলি যেটা হয়েছে যে তোমার তুমি আর্টসের থেকেও কিছু সাবজেক্ট, সায়েন্সের থেকেও কিছু সাবজেক্ট এরকম চুজ করতে পারো। যাই হোক, তাহলে ম্যাট্রিক পর্যন্ত কিন্তু তোমার সব সাবজেক্টই পড়তে হবে, সে অঙ্ক, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সবই পড়তে হবে। তাহলে এই হলো ব্যাপার। কিন্তু ওই ম্যাট্রিকুলেশনের পড়ার অঙ্ক নেই, তাহলে রেহাই পেলুম মাস্টার মশাইয়ের হাত থেকে। তাহলে সেই যে বাবা এতদিনে গেল, যেমন তোমাদের অনেক সাবজেক্টই হয়তো এরকম আছে, কারোর বাংলা, কারোর ইতিহাস, এরকম। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। মাধ্যমিক পাশ করে গেছে, কিন্তু অঙ্ক নিয়ে যে বিভীষিকা মনের মধ্যে একটা ছিল, বাপরে বুক দুরুদুরু করতো, সেটা কিন্তু গেল না। এমএ পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো পড়ো, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। মানে এমনকি অঙ্কের বিভীষিকা স্বপ্নে গিয়েও হাজির হয়েছে। পরীক্ষার লাস্ট বেল ঘন্টা পড়তে চলেছে, সময় নেই, অথচ একটা অঙ্কও নাকি মেলেনি। কি দুঃখজনক অবস্থা ভাবো। আর অন্যদিকে ব্যাপারটা কি, মাস্টার মশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছে, হুম, মানে মাস্টার মশাই রেগে যাচ্ছেন, বুঝতে পারছেন যে ছেলে একবারে অঙ্ক করেনি, সব ভুলভাল করছে, উত্তর মিলছে না। মাস্টার মশাই দেখেই বুঝতে পেরে গেছেন, সুতরাং তিনি ভীষণ রেগে গেছেন, দাঁতে দাঁত চেপে একেবারে তার ক্ষোভ মানে রাগ ঝরে পড়ছে। মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি। আসলে এটা তো আর সত্যিকারের ব্যাপার ছিল না, এটা স্বপ্ন। তাই
রাত্রিবেলা ঘুম ভেঙে গিয়ে দেখছেন তিনি মাথার উপর পাখা ঘুরছে, অথচ তোমার জেগে উঠেছে, তিনি কি বলবো, ঘুম বা তার নিদ্রা আর হয়নি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, নীল আলোয় চেনা ঘরটাকে দেখেছেন। চোখে পড়েছে আমার সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। তাহলে তিনি কিন্তু এখন অধ্যাপক, কলেজে পড়ান যারা তাদেরকে অধ্যাপক বলা হয় বাংলায়। তো সেই অধ্যাপনার কাজ করেন, তাহলে এখন তো আর অঙ্কের ভয় মন থেকে চলে যাওয়ারই কথা। অথচ দেখো মানুষের মানে অবচেতন মনে যেটা বেশ স্ট্রাইক করে যায়, দাগ পড়ে যায়, সেটা তোলা খুব কষ্টকর। ছোটবেলায় জানো আমি যখন এই বর্তমানে পড়তে আসতাম, তখন খুব ছেলে ধরার গল্প শুনতাম। হুম কেমন যেন এটা এমন স্ট্রাইক করে গেছিল যে সেই ছেলে ধরার গল্প অনেক বড় পর্যন্ত আমি দেখেছি, গল্প নয় মানে স্বপ্ন, স্বপ্নে সেই ছেলে ধরে নিয়ে যাচ্ছে, ভীষণ রকমের কিছু একটা ভয়জনক কিছু, এই সমস্ত দেখেছি। যাই হোক, তো এই যে গল্পের যিনি কথক, তিনি অধ্যাপক হওয়ার পরেও কিন্তু সেই মাস্টারমশাই তার দিকে একবার আগুন চোখে তাকিয়ে আছেন, আগুন ঝরা চোখে, অঙ্ক মিলছে না, এই সমস্ত ভয়ানক স্বপ্ন তিনি দেখে চলেছেন। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। তার মানে তিনি বাংলার অধ্যাপক, একটু লেখালেখিও করেন, সাহিত্য চর্চা করেন। তাই পত্রিকা, তোমরা জানো পত্র পত্রিকা নাম জানো তো, দেশ, তোমার শুকতারা, এই সমস্ত পত্র পত্রিকা আছে, আরো অনেক, কৃত্তিবাস, আহ, তো এই সমস্ত তোমরা সেই না তোমরা তো ক্লাস 9, ক্লাস 10 সন্ধ্যা তারার পত্রিকার একটা কথা গল্পে রয়েছে। যাই হোক, আহ তো পত্রিকায় লেখার ফরমাস, ফরমাস মানে কি? ফরমাস বলতে বলা যেতে পারে যে কাউকে কোনো কিছু করতে বলা, একটু জোর করে বলা, তাকে ফরমাস বলা যেতে পারে। আবদার বলা যেতে পারে, কিছু আনতে বলা, এটাও ফরমাস। তো সেরকমই কথকের ছোটবেলার কথা নিয়ে পত্রিকার দপ্তরের লোকলা বললো যে আপনি একটু লিখুন। আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই। অর্থাৎ তিনি নিতান্ত ছাপোষা মানুষ, লেখক হিসেবেও তিনি এই মানে সামান্যই, তেমন নামডাক তার নেই। অর্থাৎ অনেকটা বিনয়ের সঙ্গে তিনি বলছেন যে তার ছেলেবেলায় এমন কিছু ঘটনা ঘটেনি, বা সেটা এরকম বেশ মানে আসর করে শোনানোর মতো কিছু একটা নয়। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে কালুকে শোনাতে পারে, বুঝতে পেরেছো? কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণেরা তাদের বিশেষ পাত্তা দেন। এখানটা একটু বুঝতে হবে যে সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণ বলতে কি বোঝাচ্ছে। ইন্দ্র চন্দ্র মিত্র বরুণ এরা হচ্ছেন আর্য দেবতা। হুম ইন্দ্র দেবতার নাম জানো, তিনি হচ্ছেন দেবরাজ, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। চন্দ্র একটা দেবতা, মিত্র দেবতা, বরুণ হচ্ছে জলের দেবতা। তাহলে এরা হচ্ছে আর্য কুলের দেবতা। তো এই বা হিন্দুস্থানের বা আমাদের এই হিন্দুদের প্রাচীন দেবতা। তো সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ বলতে বুঝতেই পারছো খ্যাতনামা লেখকদের বোঝানো হচ্ছে। অর্থাৎ ওই পত্রিকায় খ্যাতনামা লেখকরা কেউ লেখে না, বুঝতে পেরেছো? তাহলে মানে লেখে না বলতে এই পত্রিকায় লেখা দিতে সম্মত হননি তারা, নাম করা লেখকেরা। অতএব আপনাকেই লিখতে হবে। তোমার কম নাম করা, অনামা বা অখ্যাত লেখকদের দিয়েই তারা কাজ চালায়। সুতরাং তাকে লেখার সেই ফরমাসটি জারি রইল। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। তার মানে কি এই পত্রিকায় বড় বড় লেখকরা লেখেন না, সুতরাং বড় বড় মানুষেরা পড়েও না, যারা খুব বোঝদার বুদ্ধিজীবী বা তোমার সাহিত্য চর্চা করেন, লেখক অধ্যাপক এই সমস্ত লোকেরা, তারা গ্রাহক নন এই পত্রিকার। সুতরাং আমি আমার মতো করে লিখতে পারি, কেউ অত সমালোচনা করবে না, এটাই তিনি ভাবলেন। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সেটাও তিনি জেনেছেন যে একমাত্র যারাই পত্রিকার সঙ্গে যুক্ত তাদের ফ্যামিলির লোকেরাই বা তাদের পরিচিত বর্গরাই এই পত্রিকা পড়ে। এমন অনেক ছোট পত্রিকা, লিটল ম্যাগাজিন মেলা হয়, বর্ধমানেও দেখবে লিটল ম্যাগাজিনের মেলা হয়। তো আমরা কি এত শত ম্যাগাজিনের নাম টাম জানি? জানি না।
যাদের ইন্টারেস্ট আছে আহ, তারা সেই সমস্ত ম্যাগাজিন পড়ে। অনেক কবিতা থাকে, তার মধ্যেও কিন্তু অনেক মানে হিরে মণি মুক্ত পাওয়া যায়, ভালো লেখা পাওয়া যায়। যাই হোক, তাই বলছেন যে ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। হুম। তাহলে মনে হলো যে আহ, লেখক আমাদের কথক যেটা লিখবেন সেটা কারোর কাছে স্পর্ধার যোগ্য, মানে একটা বিরাট কিছু বলে মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদ মর্যাদার নয়। হুম। তার মানে দেখো, ধরো কেউ গান গায়, মোটামুটি গান গায়, তো তাকে যদি আমি একটা বড় স্টেজে তুলে দিই, তাহলে তার গান কি ঠিক শোনার মতো হবে? আসলে কি, মানে বড় একটা স্টেজের যোগ্য হবে? অনেক পাবলিকের সামনে ধরো তাকে গান গাইতে তুলে দেওয়া হলো, ব্যাপারটা মোটেই ভালো হবে না। কিন্তু তিনিই যদি একটু হারমোনিয়াম বাজিয়ে বাড়িতে 10 জনের সামনে গান গান, দেখা যাবে সেটা ম্যাচ করে গেছে। মোটামুটি তিনি যা গান তাতে চলে যাচ্ছে ব্যাপারটা। সেই রকমই মানে এনার এই যে অনামী, এই আমাদের অধ্যাপক লেখক, আর লেখাটা মানে ওই পত্রিকায় লেখাটা একটা আন্তরিকতার ব্যাপার, প্রীতির ব্যাপার। এখানে কোনো পদের মর্যাদা নিয়ে তিনি লিখছেন না। তিনি বড় লেখক হিসেবে তার ছেলেবেলার কাহিনী শোনাতে বসেননি, কাগজ কলম নিয়ে বসে গেল। অর্থাৎ তাহলে ছেলেবেলার কাহিনী নিয়েই লেখা স্থির হলো। মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়ে। তার মানে ছেলেবেলায় যে ব্যাপারটি ভীষণভাবে মনে দাগ কেটেছে, যেটা ছিল বিভীষিকা, যিনি ছিলেন বিভীষিকা, গল্পের গল্প লেখার সময় বা ছেলেবেলার কাহিনী লেখার সময় তার কথাটাই কিন্তু সবচেয়ে বেশি করে মনে আসে। তাহলে আমরা কি এবার থেকে এই যে স্কুল টুল খুললে চেষ্টা করবো নাকি ওরকম বিভীষিকা হয়ে যেতে? তাহলে বিশেষ করে আমাদের মনে থাকবে, তাই কি? ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। তোমরা বাড়িতে নিশ্চয়ই গল্পটি খুব সুন্দর পড়ে ফেলেছো, বা যারা পড়োনি আজকের পর নিশ্চয়ই পড়ে ফেলবে। আমরা নেক্সট দিন গল্পটা আবার পড়বো, তারপর প্রশ্ন উত্তর আলোচনাটা না হয় স্কুল খুললেই হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাইকে